ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব ১৩। মিস্টার অ্যান্ড মিসেস সৈয়দ চলে গেছে প্রায় আধা ঘন্টা হতে চলল। আসিল সমস্ত এঁটো বাসন বাটি ড্রয়িং রুমের সেন্টার টেবিল থেকে উঠিয়ে কিচেনে গিয়ে রাখলো। সিঁড়ির দিকে তাকিয়ে দেখলো আয়েশা ধীর পায়ে নিচে নেমে আসছে। আয়েশা নিচে নেমে ড্রয়িং রুমের দিকে তাকাতেই দেখলো আয়ান তার দিকেই তাকিয়ে আছে। আয়ানের চাহনি দেখে আয়েশা অভিমানে মুখ ফিরিয়ে নিল। বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে এগিয়ে গেল কিচেনে। আসিলের পাশে দাঁড়িয়ে দেখলো আসিল বেসিনে এঁটো বাসন ধুচ্ছে। সেও আসিলকে হেল্প করতে লাগলো। বাসন ধুয়ে কিচেন পরিষ্কার করে আসিল ডিসপেন্সার থেকে এক গ্লাস পানি নিয়ে মুখে দেওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। ভ্রু কুচকালো আসিল, ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ৮টা ১৫ বাজে। এই সময় আবার কে এলো? আয়েশা আপন মনে ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে। আল্লাহ জানে ফ্রিজে কি খাজানা খুঁজছে এই মেয়েটা। আসিল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পানির গ্লাসটা রেখে এগিয়ে গেল দরজার দিকে। ড্রয়িং রুমে আয়ান ফোন স্ক্রল করতে ব্যস্ত। ইয়াক, কেমন কেমন মানুষদের সাথে আমার মতো নিষ্পাপ নিরীহ শিশু বাস করে। কলিং বেলের শব্দও এদের কান অবধি পৌঁছায় না। এদের মনে হয় কানপুরে সমস্যা আছে। এইসব হাবিজাবি ভাবতে ভাবতে আসিল দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলে দিয়েই সামনের মানুষকে না দেখে বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোটা ভারী পুরুষালী আওয়াজ, যা আসিলের পূর্ব পরিচিত বুঝতে পেরে আসিল চোখ তুলে তাকালো সামনে মানুষটির দিকে, যাকে আসিল এইভাবে এই সময় বা এই জায়গায় দেখবে বলে সে আশা করেনি। চোখ দুটি আপনা আপনি বড় আকার ধারণ করলো। মুখ হাঁ করে কুচকানো ভ্রু নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে চলেছে এক মনে। আসিল তার সামনে দাঁড়ানো ব্যক্তি যে সত্যিই তার সামনে দাঁড়িয়ে আছে, কোনো হ্যালোসিয়েশন নয়, এটা প্রমাণ করার জন্য হাত বাড়িয়ে নিজের শাহাদাত আঙুল সেই ব্যক্তির লম্বা খাড়া নাকের ডগার উপর ছোঁয়ালো। ব্যাস, আসিল অস্পষ্ট স্বরে বলল, আপনি? রেজওয়ান ফারিয়ার সামনে ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে, অবিশ্বাস্য নজরে দেখে যাচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা তার মায়াবিনী ফারিয়াকে। ছলছল লাল চোখ, ভেতর থেকে কাঁপুনি আসা শরীর। ফারিয়ার কথাগুলো শুনে রেজওয়ানের একটুকু রাগ হয়নি, না বোধ হয়েছে অপমানের। শুধু মনের মধ্যে জন্ম নিয়েছে বিরাট এক অভিমানের পাহাড়। ফারিয়া একটু যদি রেজওয়ানের কথা শুনে নিত, যদি তাকে সমস্ত ঘটনা এক্সপ্লেন করার সুযোগ দিত, তাহলে কি খুব খারাপ কিছু হতো? শুকনো গলায় বারবার ঢোক গিলে চলেছে রেজওয়ান। হয়তো কান্না আটকানোর একটা প্রক্রিয়া, কারণ ছেলেদের কাঁদতে নেই। ফারিয়া ভীষণ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, হাতের উল্টো পিঠ দ্বারা চোখ মুছে চলেছে বারবার, কারণ তার যে এবার খারাপ লাগছে রেজওয়ানকে এত বড় বড় কথা বলে। কেন বলল সে রেজওয়ানকে এত বড় বড় কথা? না বললে কি হতো? নিজেকে শেষ করে দিতে মন চাইছে ফারিয়ার। সে যে বিরাট বড় ভুল করে ফেলেছে। এত বছর যাকে ভালোবাসলো, তাকে কীভাবে অবিশ্বাস করতে পারলো সে? একবার যদি রেজওয়ানকে বলার সুযোগ দিত, তাহলে কি খুব খারাপ হতো? রেজওয়ান একটা বড় নিঃশ্বাস ফেলে তার পূর্ণ দৃষ্টি ফারিয়ার উপর রাখলো। ছিমছাম গরনের শুভ্র রাঙা মায়ায় পরিপূর্ণ এই মেয়ে, যাকে রেজওয়ান তার মনের গহীনে জায়গা দিয়েছে, যাকে দেখলে রেজওয়ানের সমস্ত ক্লান্তি, সমস্ত রাগ, সমস্ত জেদ চুটকিতে গায়েব হয়ে যেত, সেই মেয়ে নাকি আজ তাকে চরিত্রহীনের ট্যাগ দিয়েছে। এইটা যে অত্যাধিক অবিশ্বাসজনক। কেন সবসময় প্রিয় মানুষগুলোই বেশি আঘাত দেয়? কেন? ধীর পায়ে এগিয়ে গেল রেজওয়ান ফারিয়ার দিকে। ফারিয়ার ডান পাশের দেওয়ালে হাত রেখে বাঁ পাশের দেওয়ালে মাথা ঠেকালো। ফারিয়া আবারও বন্দী হলো তার ভালোবাসার মানুষটির কাছে। ফারিয়া মাথা হালকা উঁচু করে মুখ ঘুরিয়ে তাকালো রেজওয়ানের দিকে। দেওয়ালের মাথা রেখে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে ছেলেটা। তারপর শান্ত ও ধীর কণ্ঠে বলে উঠল, ফারিয়া, তোমার শব্দের তীর তো ভীষণ ভারী, যা আমার হৃদয়কে ছারখার করে রেখে দিয়েছে। কিন্তু কি জানো একটা কথা? তুমি একদম ঠিক বলেছ। আমি তোমাদের বাড়িতে কাজ করেনেওয়ালা এক সামান্য ড্রাইভারের ছেলে। তোমার উপর জোর খাটানোর আমার কোনো অধিকার নেই, আর না আছে ক্ষমতা বা সমতা। ফারিয়া, তোমার ভালোবাসার সমস্ত কথা আজ মিথ্যে প্রমাণিত হলো। আর আমার বলা কথাগুলো সত্য, কারণ যখনই তুমি ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে আসতে, আমি তোমাকে একটাই কথা বলতাম যে এটা তোমার মোহ, আবেগ, ভালো লাগা, ভালোবাসা নয়। আর দেখো না, আমি আজকে ঠিক। আর এমনিতেও আমার মতো চরিত্রহীন ছেলেকে তুমি কেনই বা ভালোবাসতে যাবে? তাই আজ তোমার ভালোবাসা মিথ্যে বলে প্রমাণিত হলো। রেজওয়ানের এরকম শান্ত কথা ফারিয়ার ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। চোখ থেকে অনবরত গড়িয়ে পড়ছে নোনা জল। কেন করলো সে রেজওয়ানের সাথে এমনটা? ফারিয়া নিজের হাত বাড়ালো রেজওয়ানের বাহু ধরে নিজের দিকে ঘোরানোর জন্য, কিন্তু তার আগেই রেজওয়ান সরে দাঁড়ালো ফারিয়ার সামনে থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে। রেজওয়ান বলে উঠল,
তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করার জন্য মাপ করো আমায়, কারণ আমি আমার স্ট্যাটাস ভুলে গিয়েছিলাম, যেটা তুমি কিছুক্ষণ আগে আমায় মনে করিয়ে দিয়েছো। আজ যা হয়েছে এরকম কিছু দ্বিতীয়বার হবে না, ইনশাল্লাহ। রিজওয়ান, আমার কথা কথা আমি গাড়িতে অপেক্ষা করছি। কথাটি বলে বেরিয়ে গেল রেজওয়ান। ফারিয়া ফুঁপিয়ে কেঁদে উঠল। মনে হচ্ছে দৌড়ে গিয়ে পেছন থেকে মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরতে। আচ্ছা, সেটা কি আদৌ সম্ভব? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আসিল, চোখ তার ড্রয়িং রুমের সোফায় বসে থাকা দুটো যুবকের দিকে। একজন যুবককে সে খুব ভালোভাবে চেনে, কারণ সেটা আর কেউ নয়, তার ভাই আয়ান। কিন্তু অবিশ্বাস্য এই যে আয়ানের সামনে বসে থাকা ব্যক্তি, যাকে আসিল প্রায় অনেকবার দেখেছে, কথা বলেছে, তাকে হেল্পও করেছে, মোট কথা ব্যক্তিটি তার খুবই ভালো করে চেনা ও পরিচিত। কিন্তু তার আসল পরিচয়টা সে জানতো না, বা সে কোনোদিন জানার চেষ্টাও করেনি। কিন্তু আসিলকে অবাক করে দিয়ে কিছুক্ষণ আগে ব্যক্তিটির পরিচয় পেয়েছে তার ভাইয়ের মুখ থেকেই। আপনি? কথাটি বলেই আসিল তার হাত সরিয়ে নেয়। সামনে থাকা ব্যক্তিটি আলতো হেসে আসিলের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি খুশি হওনি বুঝি আমায় দেখে? আসিল কিছু বলতে যাবে তার আগে আয়ান সোফা থেকে উঠে এগিয়ে আসে দরজার দিকে। তার বোন দরজা খুলে এতক্ষণ দাঁড়িয়ে কি দেখছে? কে আছে সামনে? দেখার জন্য এগিয়ে এসে দরজার দিকে তাকাতেই আয়ানও পৌঁছে গেছে তার অবাকের চরম সীমানায়। আসিলের মতো সেও এই ব্যক্তিকে এখানে আশা করেনি, কিন্তু তারপরও আয়ান তার অবাক হওয়া মুখমণ্ডলে মুচকি হাসি ফুটিয়ে ব্যক্তিটির দিকে এগিয়ে যায়। ঘরে আসা মেহমানকে সে কোনোভাবেই বিব্রত বোধের মধ্যে ফেলতে পারে না, কারণ মেহমান আল্লাহর পাঠানো ফেরেশতা। ঠোঁটে চওড়া হাসি ফুটিয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দেয় সেই ব্যক্তির দিকে, যে ব্যক্তিটি মুচকি হেসে আয়নের বাড়ানো হাত ধরে হ্যান্ডশেক করে। আয়ন তার সুন্দর মিষ্টি ও শান্ত গলায় বলে ওঠে, মিস্টার ফারহাদ আহমেদ খান, আই ক্যান বিলিভ দিস, যে আপনি এখানে। ইট ইজ সাচ এ সারপ্রেজেন্ট সারপ্রাইজ ফর মি। ফারহাদ আলতো হেসে কোনা চোখে আসিলের দিকে তাকিয়ে আবার আয়নের দিকে তাকায়, তারপর বলে ওঠে, যাক তাহলে আমি সার্থক, এখানে প্রায় সবাই সারপ্রাইজ হয়েছে আমার এখানে দেখে। নিউজ চ্যানেলে তোমার আহত হওয়ার খবর শুনলাম। গেট ওয়েল সুন মিস্টার আয়ান। থ্যাংক ইউ মিস্টার খান। সব কথা কি এখানে দাঁড়িয়েই হবে? আসেন, ভেতরে আসেন। আশা করি আমার এরকম হঠাৎ আগমনে কারোর কোনো প্রবলেম হয়নি। আরে কি বলেন মিস্টার খান, আমার তো আরও ভালো লেগেছে আপনি এখানে এসেছেন। আর এমনিতেও ইন্ডিয়া সহ দেশ বিদেশে ফেমাস হওয়া লোকজন আমাদের বাড়িতে সব সময় আসে না। কথাটি বলে আয়ান একটু হেসে উঠল। ফারহাদও মুচকে হেসে আয়ানের পিছু পিছু গিয়ে ড্রয়িং রুমের সোফাতে বসে পড়ল। কিন্তু আসিল, সে তো এখনও বোকার মতো দাঁড়িয়ে আছে। এখানে যা কিছু হলো সব যেন তার মাথার ওপর দিয়ে গেল। আসিল নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। হাতের ফোনটা অন করে সিধা গুগলে গেল। সেখানে ফারহাদ আহমেদ খান লিখতে ফারহাদের বিভিন্ন ধরনের ছবি মোবাইল স্ক্রিনে ভেসে উঠল। আসিল একবার মোবাইলের দিকে তাকায়, আর একবার তার ভাইয়ের সাথে বসে থাকা ফারহাদ নামক লোকটার দিকে তাকাচ্ছে। এ তো সেম টু সেম মনে হচ্ছে ডুপ্লিকেট কপি। তার মানে সত্যি এই লোকটি ফারহাদ আহমেদ খান? এটাই ইন্ডিয়ান মোস্ট ফেমাস আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, যার লুক পার্সোনালিটির কথা বহু বন্ধু বান্ধবীদের মুখে শুনেছে, যার উপর ইন্ডিয়ার প্রায় যুবতীরা ক্রাশ খেয়ে বসে আছে। আর মঙ্গল গ্রহ থেকে উঠে আসা আসিল, যে কিনা ফারহাদের সাথে বসে উঠে কথা বলেও তাকে চিনতে পারল না। মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে আসিল তার পূর্ণ দৃষ্টি রাখলো ফারহাদের উপর। ইস, লোকটা কত অ্যাটিটিউডের সাথে বসে আছে। কথা বলার ধরন তো একদম কাতিল, ড্রেসিং সেন্স একদম ফিদা, ট্রিম করা চাপ দাড়ি। উফ, সত্যি লোকটা পূর্ণ বাক্যে সুদর্শন পুরুষ। ফারহাদ ঘাড় কাত করে গালে তার চাপ দাড়ির উপর হাত বোলাতে বোলাতে আসিলের দিকে ঘুরে তাকালো। মেয়েটা কেমন করে যেন তাকিয়ে আছে তার দিকে। আসিল, ওখানে দাঁড়িয়ে কি দেখছি, সেখানে আয়। মিস্টার ফারহাদ, এই কিউটের ডিব্বা হলো আমার একমাত্র বোন আসিল। আর আসিল, তুই তো এনাকে চিনিস তাই না? যুবতী সমাজে খুব বিখ্যাত তিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানে আমি চিনি। নাইস টু মিট ইউ স্যার। আসিলের বাড়ানো হাতের দিকে ফারহাদ একবার তাকিয়ে এক সেকেন্ডও নষ্ট না করে তার হাতটা বাড়িয়ে দেয়। খুবই সূক্ষ্মভাবে চেপে ধরে সে আসিলের হাতটিকে। নরম তুলতুলে হাতের মাঝে এরকম বলিষ্ঠ হাতের চাপ হয়তো আসিল ঠিক নিতে পারছে না। তারা তাকিয়ে রয়েছে একে অপরের চোখের দিকে। আসিল নিজের বড় বড় চোখ এদিক ওদিক করছে, কিন্তু ফারহাদের দৃষ্টি অনড়। ঠোঁট কামড়ে আলতো হেসে জবাব দেয়, আই এম গ্লেড টু মিট ইউ মিস আসিল, অ্যান্ড প্লিজ ডোন্ট কল মি স্যার, কল মি বাই মাই নেম, ওকে? ও ওকে মিস্টার ফারহাদ। ভাই, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসছি। ফারহাদ, আমার বোন কিন্তু খুব ভালো কফি বানাতে পারে। আই থিঙ্ক ইউ শুড ট্রাই ইট ওয়ান্স।
ওহ, তাহলে তো একবার ট্রাই করে দেখতেই হচ্ছে। ফারহাদের কথাটি শুনে আসিল দৌড় দিল কিচেনের দিকে, আর 1 মিনিট দাঁড়ালে সে যে হার্ট অ্যাটাক করতো এটা নিশ্চিত। না জানি এই লোকটাকে কি কি বলেছে আসিল, কখনো ব্ল্যাকম্যান, কখনো খারস, কখনো মৃত্যুর ফেরেস্তা, পুকুরের পচা পানা, আর না জানি কি কি। আর তো আর গাড়ির কাজ ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল মেয়েটা। আসিল এইসব ভেবে ফ্রিজ থেকে দুধ বের করতে গেলে তার চোখ পড়ে কিচেনের দরজার ওপর। মাথা দিয়ে ড্রয়িং রুমের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা আয়েশার দিকে। আসিল এগিয়ে গিয়ে আয়েশার চোখের সামনে তুড়ি বাজায়, হাত নাড়ায়, কিন্তু তাতেও আয়েশার কোনো হেলদোল নেই। সে যে একদৃষ্টিতে সোফায় বসে থাকা ফারহাদের দিকে তাকিয়ে আছে এটা বুঝতে পেরে আয়েশার কানের কাছে একটু চিৎকার করে বলল, আশু ডার্লিং, চোখ দিয়ে গিলে ফেলার ধান্দা আছে নাকি? আয়েশা হকচকিয়ে ওঠে। আসিলের দিকে তাকিয়ে এক্সাইটমেন্টে গলা জড়িয়ে ধরে বলে, বনু, দেখ দেখ কে এসেছে এখানে। আল্লাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি নিজের চোখে ফারহাদ আহমেদ খানকে দেখছি, যাকে কিনা আমি সবসময় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, নিউজ চ্যানেল, নিউজ পেপারে দেখতাম। হ্যাঁ, অবশ্যই এর আগে একবার সচক্ষে দেখেছিলাম, কিন্তু এত কাছ থেকে দেখিনি। আহা, আমার তো লুঙ্গি ডান্স দিতে মন তড়পাচ্ছে। এর আগে কোথায় দেখেছিলি তুই? কেন, তুই জানিস না আমাদের কলেজে ফাংশনের দিন ভিআইপি গেস্ট হিসেবে উনি তো এসেছিলেন। হ্যাঁ, অবশ্য 15 মিনিটের বেশি ছিলেন না। আর তুই তো সেই সময় তোর ভাইয়ের ফোন অ্যাটেন্ড করার জন্য উঠে চলে গিয়েছিলিস অডিটোরিয়ামের বাইরে, আর তখনই তিনি আসছিলেন। আসিলের এবার মনে পড়েছে সেই দিনের কথা, আর পুরো শরীর কেঁপে ওঠে আসিলের। হাত দিয়ে কপাল ঘষে 2-4টে শুকনো ঢোক গেলে। সেদিনের আসিলের নেওয়া শর্টকাট তার জন্য এতটা ভারী পড়বে বুঝতে পারলে সে কখনোই সেই শর্টকাট চুজ করতো না। আসিল আর কিছু না বলে কফি বানাতে থাকে। কফি তৈরি শেষ হলে কফি মাগে কফি ঢেলে ট্রেতে সাজিয়ে আয়েশার হাতে ধরিয়ে দেয়। যা, কফি দিয়ে আয়। কি, আমি? আমি যাব না, তুই যা। ক্রাশকে এত কাছ থেকে দেখার এই সুবর্ণ সুযোগ আর পাবি না বলে দিলাম। কাজে লাগালো আসিল এর এই কথা। ট্রে নিয়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। আয়েশাকে আসতে দেখে ফারাদের একটু রাগ হয়। মেয়েটা আসলো না কেন? কফির মগ হাতে নিয়ে আয়ান বলে, থ্যাংক ইউ ফারহাদ, উনি হচ্ছে আসিলের সেই ছোট্টবেলার বান্ধবী আয়েশা। ভালো লাগলো তোমার সাথে দেখা করে আয়েশা। আমারও। আয়েশা চলে যেতেই ফারহাদ বাঁকা হাসলো সঙ্গোপনে। ইচ্ছাকৃতভাবে কফির মগটা উল্টে দিল নিজের কোর্টের উপর। আরে, কফি পড়ল কি করে? আপনি ঠিক আছেন তো? আয়ন উদ্বিগ্ন হয়ে। ইয়া, আমি ঠিক আছি। ওয়াশরুমটা কোন দিকে? আসিল, আসিল। জি ভাই। তোর রুমে নিয়ে যা। ফারহাদ, আপনি যান ওর সাথে। আসেন প্লিজ। ফারহাদ ঠোঁট বাঁকালো, পিছু নিল আসিলের। আসিল তার রুমে ঢুকে ফারহাদকে ওয়াশরুম দেখিয়ে দিল। ফারহাদ ওয়াশরুমে ঢুকে পানি দ্বারা কোট পরিষ্কার করে নিয়ে বেরিয়ে এলো। আসিল তার হাতের টাওয়ালটা বাড়িয়ে দিল ফারহাদের দিকে। তারপর শান্ত গলায় জিজ্ঞাসা করলো, কফি কিভাবে পড়লো? আমি ইচ্ছে করে ফেলেছি। কি? কি বললেন? মিস আসিল, এটা কমন সেন্স। আমি কেন নিজের ওপর ইচ্ছে করে কফি ফেলবো? হাত ফসকে পড়ে গেছে হয়তো। আসিল এখনও ছোট ছোট চোখ করে ফারহাদকে দেখে চলেছে। তা দেখে ফারহাদ নিজেকে ঝুঁকে আসিলের কানের কাছে মুখ এনে আস্তে করে বলল, আই নো আই এম হ্যান্ডসাম, তাই বলে এইভাবে তাকাবে আমার দিকে? আমার বুঝি লজ্জা করে না? আসিল ভরকে গিয়ে চোখ বড় বড় করে তাকালো। দেখো, ছেলেটা দুষ্টু হাসছে। আসিল শান্ত গলায় জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনার কি কোথাও পুড়ে গেছে? কারণ কফি অনেক গরম ছিল, তাই জিজ্ঞাসা করলাম। হুম, পুড়ে গেছে তো। কোথায় কোথায় পুড়েছে? আপনি কোটটা খুলুন, আমি মলম নিয়ে আসছি। আসিল চলে যেতে নিলেই ফারহাদ আসিলের হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে। মাতাল করা এক অনুভূতি খেলে যায় ফারহাদের সারা শরীর জুড়ে। আসিলের সারা মুখমণ্ডলে চোখ ঘুরিয়ে ধীর কণ্ঠে বলে, এই পুড়ে যাওয়া তো দেখানো যাবে না। মানে? মানেটা তোমায় পরে বোঝাবো, কারণ আমাদের দেখা আবার হবে। আর আশা করি আমার কনফিডেন্স লেভেলের সম্পর্কে তুমি অবগত হয়েছো। আমার সাথে দেখা করে আপনার লাভ কোথায়? ছোট্ট মাথায় এত চাপ নিও না, শুধু এইটুকু মনে রেখো, তোমাতে কেউ আসক্ত। কথাটি বলে আসিলের কানে আলতো করে চুমু খায়। চোখ বন্ধ করে আসিলের শরীরের মাতাল করা ঘ্রাণ নিয়ে বেরিয়ে আসে রুম থেকে ফারহাদ। আর 1 সেকেন্ডও ভেতরে থাকলে হয়তো নিজেকে ঠিক রাখা দায় হয়ে পড়তো তার জন্য। আসিল তার ডান হাত কানে ছোঁয়ায়। নিজের জীবনের প্রথম কোনো পুরুষের এরকম শিহরণ জাগানো স্পর্শ। কিন্তু কেন জানে না এই স্পর্শ আসিলের খারাপ লাগলো না, বরং পরিবর্তে ঠোঁটের এক কোণে ভেসে ওঠে ক্ষীণ হাসির আভা। কোথায় এক জায়গায় ভালো লাগা কাজ করলেও মস্তিষ্কের এক কোণে আলাদা রকমের ভয় কাজ করে। এই রকমের অদ্ভুত অনুভূতির নাম আসিল কি দেবে?